বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। দ্বিতীয় পর্ব আর্কিটেকচারের স্টুডেন্টদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের সাবজেক্টের নাম হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড ড্রয়িং 2। এই সাবজেক্টের উপরে আগে কয়েকটি প্রেজেন্টেশন রেডি হয়েছে, আজকে তোমাদের জন্য আরেকটি প্রেজেন্টেশন রেডি করলাম। আমি শায়লা আক্তার শর্মী, জুনিয়র ইন্সট্রাক্টর, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। এখানে একটা আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি। পরের স্লাইডে বিল্ডিং সহ সিঁড়ি দেখা যাচ্ছে, যে একটা বিল্ডিং এর ভিতরে অনেকগুলো সিঁড়ি আছে। তো দেখে একটু ধারণা করা যায় যে আমরা আজকে সিঁড়ির বিষয়ে পড়বো। সিঁড়ির যে টপিকসটা আছে সেটা নিয়েই পড়বো। আমাদের আজকের বিষয় হচ্ছে সিঁড়ি। এই অধ্যায় থেকে আমরা যে সকল বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে সিঁড়ি কি, বিভিন্ন প্রকারের সিঁড়ির নাম বা সিঁড়ির শ্রেণী বিভাগ, একটা সিঁড়ির ভিতরে কি কি অংশ থাকে সেগুলোর নাম, একটি উত্তম সিঁড়ির বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত সেগুলো সম্পর্কে জানবো, দালানের সিঁড়ির অবস্থান কেমন হওয়া উচিত, এগুলো সম্পর্কে আজকে আমরা ভালোভাবে জানবো। তো চলে আসি প্রথমেই, সিঁড়ি কি। আসলে সিঁড়ি হচ্ছে বিভিন্ন উচ্চতার ভিন্ন ভিন্ন তলকে সংযোগ সাধনের পর বা সংযোগ সাধনের জন্য পরপর কতগুলো ধাপের সুবিধাজনক বিন্যাসই হলো সিঁড়ি বা স্টারওয়ে বা স্টেয়ার, বা একে অনেকে স্টার কেস ও বলে। অর্থাৎ ভবনের একতলা থেকে অন্য তলায় নিরাপদে অনায়াসে যাতায়াতের জন্য কতগুলো ধাপের সাহায্যে যেই পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বা স্টেয়ার বলে। সিঁড়ি সব সময় একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা। সিঁড়ি যে স্থানে থাকে তাকে বলা হচ্ছে সিঁড়ির ঘর। এগুলো তো আমরা সবাই জানি। তারপর আরেকটু দেখি কি আছে। ইমারতের একতলা থেকে অপর তলায় নিরাপদে অনায়াসে এবং দ্রুত গমনাগমনের জন্য কতগুলো ধাপের সাহায্যে যে পথ নির্মাণ করা হয় তাকে সিঁড়ি বলে। এটি একটি স্থায়ী কাঠামো। সিঁড়ির দালানের যে জায়গায় অবস্থান করে তাকে সিঁড়িঘর বলে। এটি ইমারতের এমন এক জায়গায় নির্মাণ করা উচিত যেন সহজে আলো বাতাস পাওয়া যায়, ভবনের আবাসিক বিন্দু বা ভবনে যারা বসবাস করে লোকজন তার স্বচ্ছন্দে প্রবেশ করতে পারে এবং বেরো হতে পারে। বসত বাড়িতে সিঁড়ির প্রস্থ 90 সেন্টিমিটার এবং পাবলিক প্লেসে 1.5 মিটার হতে 1.8 মিটার পর্যন্ত হওয়া উচিত। আর ওঠানামার সুবিধার জন্য প্রতি ফ্লাইটে বা প্রতিটা ধাপে 10 থেকে 12টি ধাপ রাখাই উচিত, তবে 3টির বেশি বা কম ধাপ রাখা উচিত নয়। সিঁড়ির হেডরুম কমপক্ষে 2.1 থেকে 2.3 মিটার হওয়া উচিত, আর ল্যান্ডিং এর চওড়া ফ্লাইটের চওড়ার কম হওয়া উচিত নয়। বিভিন্ন প্রকার সিঁড়ি, আমরা আসলে বিভিন্ন প্রকারের সিঁড়ি সম্পর্কে জানি। তো এখানে আমি যে কয়েকটা সিঁড়ি বেশি উল্লেখযোগ্য সেগুলোর সম্পর্কে একটু আলোচনা করব। যে একমুখী সিঁড়ি, ডগলেগ সিঁড়ি, ওপেন নিউয়েল সিঁড়ি, জিওমেট্রিক্যাল সিঁড়ি, বৃত্তাকার সিঁড়ি, বাইফার্কেটেড সিঁড়ি। তাছাড়াও আরো বেশ কয়েক প্রকারের সিঁড়ি আছে, যেমন মোড় ফেরা সিঁড়ি। মোড় ফেরা সিঁড়ি আবার বেশ কয়েক প্রকারের: সমকোণী সিঁড়ি, নিউয়েল কোয়ার্টার সিঁড়ি, জিওমেট্রিক্যাল সিঁড়ি, তারপরে ওপেন নিউয়েল হাফ টার্ন সিঁড়ি, বৃত্তাকার স্পাইরাল সিঁড়ি, হেলিক্যাল সিঁড়ি, দ্বিমুখী সিঁড়ি, কোয়ার্টার বা হাফ টার্ন সিঁড়ি, বিভিন্ন ধরনের সিঁড়ি আছে। একমুখী সিঁড়ি, স্ট্রেট ফ্লাইট স্টেয়ার। একমুখী সিঁড়ির ধাপগুলো একদিকেই থাকে। সিঁড়িগুলো বাড়ির একতলা থেকে অন্য তলায় সোজা হয়ে উঠে যায়, অথবা মাঝে একটি ল্যান্ডিং থাকে। ওঠার সময় বিশ্রাম নেওয়ার জন্য একমুখী সিঁড়িতে মোড় ঘুরতে হয় না। যে সমস্ত ইমারতে লোক চলাচল খুব কম বা সিঁড়ি নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না, সেই সমস্ত ক্ষেত্রে একমুখী সিঁড়ি ব্যবহার করা হয়। এছাড়াও পুকুর ঘাটে, নদীর ঘাটে, পাহাড়ি এলাকায় উঁচু স্থানে ওঠানামা করার জন্য এই সিঁড়ি ব্যবহার করা হয়। অন্যান্য সিঁড়ির তুলনায় এই সিঁড়ির নির্মাণ খরচ কম।
তবে এই সিঁড়ি আরো বেশ কয়েক জায়গায় দেখা যায়, যেমন যেখানে লোকের সমাগম অনেক বেশি সেখানে এই ধরনের, যেমন মসজিদ, মন্দির, হুম এই এই সমস্ত জায়গায়ও দেখা গেছে যে এই একমুখী সিঁড়ির প্রচলন অনেক বেশি। ডগলেগ সিঁড়ি, সচরাচর আমরা এই সিঁড়ির সাথে সবাই পরিচিত। এই সিঁড়ি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, প্রায় ক্ষেত্রেই এই সিঁড়ি ব্যবহার করা হয় যখন এক ফ্লাইট হতে অন্য ফ্লাইটে যেতে হলে বিপরীতমুখী হয়ে বা 180 ডিগ্রি কোণ দিক পরিবর্তন করতে হয়। তখন যে সিঁড়ি নির্মাণ করা হয় তাকে হাফ টার্ন বা ডগলেগ সিঁড়ি বলে। এর ল্যান্ডিং আয়তাকার হয় অথবা দুই সারির চওড়ার সমান হয়। এই সিঁড়ির ব্যবহার অনেক বেশি। ওপেন নিউয়েল হাফ টার্ন সিঁড়ি বা ওপেন নিউয়েল সিঁড়ি, এই সিঁড়িও সচরাচর অনেক দেখা যায়। এই সিঁড়ি এটা হচ্ছে যখন একই সিঁড়ি ঘরে নির্মাণ এবং লিফট স্থাপনের প্রয়োজন হয় তখন এই জাতীয় সিঁড়ি ব্যবহার করা হয়, যে সিঁড়িও থাকবে, লিফটও থাকবে। এখানে চিত্রে যে দেখা গেছে যে এই যে ফাঁকা যে জায়গাটা, এখানে লিফট বসবে, তাহলে এর যেই তিনটা সাইড আছে এখান দিয়ে সিঁড়িটা উঠবে, তাহলে সেই সিঁড়িটাই হচ্ছে হবে ওপেন নিউয়েল সিঁড়ি। লিফট বসানোর জন্য আয়তাকার জায়গা রেখে এর চতুর্দিকে ঘুরিয়ে ফ্লাইট তৈরি করা হয়। প্রত্যেক ফ্লাইটের দিক পরিবর্তনের সাথে ল্যান্ডিং এর জায়গাও দেওয়া হয়। ফ্লাইটের সর্বোচ্চ ও সর্বনিম্ন নিউয়েল বসানো হয়। এই প্রকার সিঁড়ির উপরের দিক থেকে আলো প্রবেশের ব্যবস্থাও করা হয়। সাধারণত পাবলিক বিল্ডিং এ এই ধরনের সিঁড়ি ব্যবহার করা হয়। রেস্টুরেন্টেও এই ধরনের সিঁড়ির প্রচলন দেখা যায়, সচরাচরই দেখা যায়। এরপরে আসি জিওমেট্রিক্যাল সিঁড়ি। এই জাতীয় সিঁড়িতে কন্টিনিউয়াস হ্যান্ডরেল থাকে। এতে ল্যান্ডিং এর কোনো নিউয়েল পোস্ট ব্যবহার করা হয় না। এর সবগুলো ধাপ ওয়াইন্ডার ধাপ, একট। এই সিঁড়ি পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রেই ব্যবহার করা হয় সবচেয়ে বেশি। বৃত্তাকার সিঁড়ি বা স্পাইরাল সিঁড়ি, এটা খুব সচরাচর এবং কমন একটি সিঁড়ি। তবে এই সিঁড়ির উপকারিতাও বেশ আছে। যেমন এই সিঁড়ি খুব স্বল্প জায়গায় এই সিঁড়ি তৈরি করা যায়, খুব অল্প জায়গায় এই সিঁড়ি, যেমন ডগ লেগড বা জিওমেট্রিক্যাল বা হাফ টার্নের জন্য যে প্রচুর জায়গার প্রয়োজন হয়, এই সিঁড়ির ক্ষেত্রে কিন্তু এত জায়গার প্রয়োজন হয় না। প্রয়োজনীয় জায়গার অভাবে যখন কোনো পোস্টের চতুর্দিকে ওয়াইন্ডার ধাপ প্রদান করে সিঁড়ি নির্মাণ করা হয় তখন তাকে স্পাইরাল সিঁড়ি বলে। অর্থাৎ সিঁড়ি স্থাপনের জন্য যে পরিমাণ জায়গা দরকার তা না থাকলে এবং কাঠামোর বাইরে কোনো সুউচ্চ স্থানে আরোহণের জন্য স্পাইরাল সিঁড়ি ব্যবহার করা হয়। এই সিঁড়ি সাধারণত আরসিসি বা লোহার হয়ে থাকে। পানির ট্যাঙ্কের উপরে ওঠার জন্য, মসজিদের মিনারে ওঠার জন্য, কলকারখানাতে, তারপরে দালানের পিছনের দিকে ইত্যাদি জায়গায় এই জাতীয় সিঁড়ির ব্যবহার সচরাচর চোখে পড়ে এবং এটি খুব আকর্ষণীয় এবং সুন্দর সিঁড়ি। ডুপ্লেক্স বাড়িতেও এই সিঁড়ির ব্যবহার দেখা যায়। বাইফার্কেটেড সিঁড়ি, এই সিঁড়ি তো আমরা সিনেমা, নাটকে, তারপর বড় বড় বিলাসবহুল বাড়িতে এই ধরনের সিঁড়ি আমরা দেখি। বাইফার্কেটেড সিঁড়ি, যে সিঁড়িতে প্রথমে বা নিম্ন ফ্লাইটে এক সেট চওড়া ধাপের মাধ্যমে ল্যান্ডিং পর্যন্ত উঠে এর দুই বিপরীত প্রান্ত থেকে অপেক্ষাকৃত কম চওড়া বিশিষ্ট দুটি ফ্লাইটের সাহায্যে উপরিতলে উঠার ব্যবস্থা থাকে, তাকে দ্বিমুখী বা বাইফার্কেটেড সিঁড়ি বলে। এই সিঁড়ির প্রথম সারির সোজা ধাপ চওড়া ও অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তারপর ল্যান্ডিং এর প্রান্তে থেকে সমকোণে দুই সারি দুই ধাপ দুই পাশে উঠে যায়, যা চওড়া অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। আধুনিক অভিজাত পাবলিক বিল্ডিং এ এই সিঁড়ি ব্যবহার করা হয়। তাছাড়া পাবলিক বিল্ডিং এর হল রুমের পথে, মার্কেটে, ওভারব্রিজেও এই
এই ধরনের সিঁড়ি সচরাচর চোখে পড়ে। বিলাসবহুল বাড়িতেও এই সিঁড়ির প্রচলন বেশ দেখা যায়। এবার চলে আসি সিঁড়ির বিভিন্ন অংশগুলোর নাম। একটা সিঁড়িতে বিভিন্ন ধরনের অংশ থাকে। সেগুলো হচ্ছে কি? সেগুলো দেখা যায় যে ধাপ, ট্রেড, রাইজার, ফ্লাইট, নোজিং, ল্যান্ডিং, সফিট, ঢাল, হ্যান্ডরেইল, প্লাস্টার, রান, ফ্লাইট ইত্যাদি ইত্যাদি। তা একটা সিঁড়ির এখানে দেখা যাচ্ছে যে চিত্রে যে নিউয়েল পোস্ট, হ্যান্ডরেইল, রেইল, ট্রেড, রাইজার, ল্যান্ডিং, স্টেপ, ওয়েস্ট স্ল্যাব, স্ট্রিং, আপ ইত্যাদি। একটা সিঁড়ির বিভিন্ন অংশগুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতন। পরীক্ষায় এটা আসবে আশা করি। ট্রেড, এটা ধাপের আনুভূমিক ও সমতল অংশ, অর্থাৎ সিঁড়ি বেয়ে উঠানামা করার সময় সিঁড়ির যে সমতলে পা রেখে উঠানামা করা হয় তাকে, অর্থাৎ সিঁড়ির যে স্থানে আমরা পাটা রাখি, দিয়ে পা এক পা দিয়ে আর এক পা উঁচু করে আরেকটায় রাখি, সেই যেখানে পাটা রাখি সেটাই হচ্ছে ট্রেড। এর প্রস্থ 22 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের মধ্যেই রাখা হয়। তবে আবাসিক ভবনে এটা 10 ইঞ্চি রাখা যায়। রাইজ, আমরা যখন ট্রেডে এক ট্রেড থেকে আর এক ট্রেডে উঠি, যখন পাটা উঁচু করি, যেই লম্ব দূরত্বটা পা উঁচু করি সেই লম্ব দূরত্বটাই হচ্ছে রাইজ। এটার পরিমাণ 12 থেকে 19 সেন্টিমিটারের মধ্যে রাখা হয়। রাইজ জার, দুটি স্টেপের খাড়া অংশ যা ট্রেডকে সাপোর্ট দেয়, অর্থাৎ ধাপের লম্ব অংশই হচ্ছে রাইজার। নোজিং, অনেক সিঁড়িতে দেখা যায় যে প্রতিটি ধাপের সামনে যে অংশটুকু বাড়তি থাকে, একটু অংশ বাড়তি থাকে, অর্থাৎ ট্রেডের সম্মুখস্থ বর্ধিতাংশকে নোজিং বলে। এই নোজিংটা অনেক সময় ব্রিকের নাও হয়েও আহ, ধাতব পদার্থে ধাতব পাত দিয়েও তৈরি করা হয় নোজিং, তবে বর্তমানে সচরাচর খুব বেশি দেখা যায় না। তবে পাবলিক প্লেসের সিঁড়ির ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। ফ্লাইট, পরপর দুটি ল্যান্ডিং এর মধ্যবর্তী এক সারি ধাপকে ফ্লাইট বলে। উঠানামার সুবিধা করার জন্য 11 থেকে 12টির বেশি ধাপ রাখা যাবে না। তারপর চলে আসে ল্যান্ডিং। দুটি ফ্লাইটের মধ্যবর্তী স্থানে চওড়া যে প্ল্যাটফর্ম নির্মাণ করা হয় তাকে ল্যান্ডিং বলে। সিঁড়িতে উঠানামা করার সময় দিক পরিবর্তন এবং মধ্যবর্তী স্থানে সামান্য বিশ্রামের জন্য ল্যান্ডিং ব্যবহার করা হয়। সফিট, সিঁড়ির যে পিছনের নিম্ন তলটা থাকে সেটা হচ্ছে সফিট। হ্যান্ডরেইল, সিঁড়ি হতে পড়ে যাওয়া রক্ষা করার জন্য রেল ব্যবহার করা হয়। এই রেইলের মাথায় কাঠের বা ধাতব বা কনক্রিটের ঢালাইযুক্ত যে তির্যক রেইল আবদ্ধ করা হয়ে থাকে তাকে হ্যান্ডরেইল বলে। এটা ধরে সিঁড়িতে উঠানামা করা যায়। শিশু, বাচ্চা, বৃদ্ধ সকল বয়সের মানুষই হ্যান্ডেল ধরে যদি উঠানামা করে তাহলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হেডরুম, সিঁড়ি ধাপের সমতল ট্রেড থেকে ঠিক উপরে স্ট্রিঙ্গার সফিট পর্যন্ত খাড়া উচ্চতাকে হেডরুম বলে। এবার চলে আসি, একটি উত্তম সিঁড়ির নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা আবশ্যক। তাহলে একটা উত্তম যে সিঁড়ি হবে, একটা ভালো সিঁড়ির জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার? এর অবস্থান সঠিক স্থানে থাকা উচিত। সিঁড়ির প্রস্থ নির্দিষ্ট পরিমাণে আদর্শ প্রস্থ থাকা উচিত। ফ্লাইটের দৈর্ঘ্য থাকা উচিত। সিঁড়ির ঢাল, হেডরুম এগুলো সঠিক হওয়া উচিত। তারপরে আছে নির্মাণ সামগ্রী, উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে। ব্যালাস্টার এবং হ্যান্ডরেল ব্যবহার করতে হবে। স্টেপ, যেখানে প্রতিটা স্টেপ থাকবে এটার একটা সুনির্দিষ্ট বা আদর্শ মাপের স্টেপ থাকতে হবে। প্রত্যেকটা সিঁড়িতে অবশ্যই ল্যান্ডিংও থাকার দরকার এবং এর অবস্থান এমন জায়গায় হবে যেন আলো বাতাস সবকিছু সুন্দরভাবে থাকে, যেন আলো বাতাসের কোনো কমতি না হয়, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়া যায়। তারপরে যেই সিঁড়ির প্রয়োজনীয় পরিমাণ চওড়াও হওয়া দরকার আছে। উঠানামার সুবিধার জন্য প্রত্যেকটি ফ্লাইটে অন্ততপক্ষে 10টা করে বা 12টা করে ধাপ থাকার দরকার আছে। সিঁড়ির একটা নির্দিষ্ট ঢাল থাকা উচিত, তা নাহলে নির্দিষ্ট ঢালে যদি না হয়
সেক্ষেত্রে ওঠার ক্ষেত্রে পায়ে ব্যথা হয়ে যাবে। তাহলে একটা উত্তম সিঁড়ির যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো এগুলোই। এগুলো পড়লেই বা এই নিয়ম অনুসরণ করলেই উত্তম সিঁড়ি বা একটা ভালো সিঁড়ি পাওয়া যাবে। দালানে সিঁড়ির অবস্থান কোথায় হওয়া উচিত? দালানে সিঁড়ির অবস্থান এমন জায়গায় হওয়া উচিত যেখানে বসবাসকৃত আবাসিক বৃন্দ স্বাচ্ছন্দ্যে প্রবেশ এবং বের হতে পারে। সিঁড়িতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়া যাবে। তারপর সিঁড়ির প্রবেশ পথের সুবিধাজনক বিস্তৃত এলাকা পাওয়া যাবে। সিঁড়ির অবস্থান রাস্তার দিকে হওয়া উচিত যেন সহজেই লোকজন রাস্তা হতে বিভিন্ন তলায় যেতে পারে। আজকে আমরা সিঁড়ি সম্পর্কে জানলাম এবং সিঁড়ি কোথায় হওয়া উচিত সেগুলো জানলাম। সিঁড়ি ডিজাইনের কিছু বিবেচ্য বিষয় সম্পর্কেও জানলাম। তাছাড়া আরো কিছু আছে, সেগুলো হচ্ছে দরজা, জানালা এবং বারান্দার অবস্থানের উপর সিঁড়ির প্রথম এবং শেষ ধাপ নির্ধারণ করতে হবে। সহজে চলাচলের উপযোগী ট্রেড এবং রাইজ অনুমান করতে হবে এবং সিঁড়ির উচ্চতা বিল্ডিং এর হাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখতে হবে। এগুলো পড়লে আশা করি তোমরা সিঁড়ি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবে। তারপরও আরো জানতে হলে আমরা নিজেদের ভিতরে আলাপ করব, বই পড়ব, পরীক্ষার জন্য সবাই প্রস্তুত হব। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।